আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি পারি ফাতেমা। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও এখনও খুঁজে পাওয়া যায়নি মরদেহ। ঘাতকরা হত্যার পর 3 টুকরা করে দেহ অন্যত্র ফেলে দিয়েছেন বলে গণমাধ্যমে এসেছে। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানা যায়। হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের সৈয়দ আমানুল্লাহ, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজি নামে 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এদিকে এমপি আজিমের খুনের ঘটনা তদন্তে ঢাকায় আসছে ভারতীয় পুলিশের বিশেষ টিম। আলোচনা হবে এদেশের বিভিন্ন তদন্ত সংস্থার সাথে। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যার বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো কলকাতার সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম সাহেব গতকাল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে যেটা খবর, গতকালই তিনি খুন হয়েছেন সঞ্জীবা গার্ডেন্স নিউ টাউনের একটি অভিজাত আবাসনে ইউভি 56 নম্বর ফ্ল্যাটে। সেই ঘটার পরিপ্রেক্ষিতে যেটা জানা যাচ্ছে যে গত 12ই মে তিনি গেদে দর্শনা বর্ডার দিয়ে তিনি ভারতে এসেছিলেন। মূলত চিকিৎসার কারণে এসে তিনি প্রথমে 12 তারিখ সন্ধ্যায় উঠেছিলেন কলকাতার উত্তর শহরতলির বড়নগরে তার এক বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে, এবং পরদিন সকালবেলা তিনি বিধান পার্ক থেকে একটি ট্যাক্সি ডেকে তিনি চিকিৎসা করাতে যান। পরবর্তী সময় তিনি জানান তিনি জরুরি কাজে তাকে দিল্লি চলে যেতে হচ্ছে। 15 তারিখের পর থেকে তার সঙ্গে সেরকম আর যোগাযোগ না হওয়ার কারণে গোপাল বিশ্বাস, তার মেয়েও ফোন করেছিল, বাংলাদেশ থেকে এমপি সাহেবের মেয়ে গোপাল বিশ্বাসকে জানায় যে তার বাবার সঙ্গে তারা যোগাযোগ করতে পারছে না। পরবর্তী সময় গোপাল বিশ্বাস বড়নগর থানায় একটি জেনারেল মিসিং ডায়েরি করেন। সেই ডায়েরিটি ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে চলে যায়। সেখানকার পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া সংবাদ মাধ্যমকে জানান যে তারা এটা তদন্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সে ব্যাপারে বাংলাদেশ উপদূতাবাস কলকাতা পুলিশের সঙ্গে, গোয়েন্দা বিভাগ ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে, সেন্ট্রাল আইবির সঙ্গে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা বিভাগের সঙ্গে কিন্তু উপদূতাবাস কিন্তু একটা যোগসূত্র ঘটিয়ে দেয়। খবর পেয়েছি যে বাংলাদেশ থেকেও কিন্তু পুলিশ প্রশাসনের আধিকারিকরা এসছে, সেখানে তদন্ত চলছে। ইতিমধ্যে যেটা জানতে পারা গেছে, সেই ইউবি 56-এর একটি ঘরের সেন্সার লক রয়েছে। সেই সেন্সার লক কিন্তু গোয়েন্দা অফিসারেরা তারা খোলার চেষ্টা করছে। এই মুহূর্তে যেটা খবর, যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে রক্তের দাগ ছিল কিন্তু তার দেহাবশেষ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তদন্তের গতি প্রকৃতির জন্য গতকাল অখিলেশ চতুর্বেদী যেটা জানিয়েছিল কী কারণে খুন করা হয়েছে, কারা খুন করেছে, সেটা কিন্তু তারা এখনও প্রকাশ্যে আনছেন না। ইতিমধ্যে জানা গেছে যে বাংলাদেশে 3 জন গ্রেপ্তার হয়েছে, কলকাতায় 2 জন আটক করা হয়েছে। তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। আমরা লক্ষ্য রাখবো এই তদন্তের গতি প্রকৃতি কতদূর এগোয়। কলকাতা থেকে জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। দর্শক, এবার রাজধানীর ডিবি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, আমাদের জানাবেন যে এমপি হত্যাকাণ্ডের ঘটনা আটককৃতদের আসলে কখন কোর্টে তোলা হবে, এছাড়া এই হত্যাকাণ্ডের বিষয়ে নতুন কি তথ্য রয়েছে? ফাতিমা, আমরা যেটি জানতে পেরেছি যে যাদের 3 জনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। যেহেতু ভারতে এবং বাংলাদেশের 2 জায়গায় 2টি মামলা দায়ের হয়েছে এমন তথ্য আমরা পেয়েছি, এবং ভারতের যে কলকাতা পুলিশ বিশেষ একটি টিম বাংলাদেশে আসছে, তাদের সাথে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে যারা এই এমপি হত্যার ঘটনায় তদন্ত করছেন তাদের বিষয়ে সেই বিষয়ে 2 দেশের তদন্ত সংস্থার সাথে কথা হবে এবং গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হবে। এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে এই আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হবে এমনটি আমরা জেনেছি। তাদেরকে হত্যার বিষয়ে বিভিন্ন রকমের তথ্য আমরা জানতে পারছি, কিন্তু তদন্ত সংস্থা বা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা হয়নি। আমরা জানতে পারছি যে এক চরমপন্থী নেতাকে ভাড়া করে 5 কোটি টাকার বিনিময়ে তাকে আসলে সেখানে হত্যা করা হয়েছিল। এটি ছিল পরিকল্পিত, যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এবং 4 কোটি টাকা কারবারের বিষয়ে এটি ছিল তাদের স্বর্ণ ব্যবসার কথা বলা হচ্ছে, যে স্বর্ণ ব্যবসাকে কেন্দ্র করে এই 4 কোটি টাকা অবৈধ কারবারের একটি ঘটনা থাকতে পারে, যাকে কেন্দ্র করে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তো ভারতীয় যে পুলিশের টিম আসছে সেটি দুপুরের দিকে ডিবি কার্যালয়ে পৌঁছাবে এবং এখানকার যিনি ডিবি প্রধান রয়েছেন হারুনুর রশিদ, তার সাথে তারা কথা বলবেন। তারপরে আমরা এখানকার আপডেট জানতে পারবো। পুলিশের পক্ষ থেকে সব দিক
লক্ষ্য রেখে আসলে তদন্ত চালানো হচ্ছে, কোনো অ্যাঙ্গেল বাদ দেওয়া হচ্ছে না যে কী কারণে আসলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তো দুপুরের পরে ব্রিফিংয়ের মাধ্যমে হয়তো আমরা আসল রহস্য জানতে পারবো যে আসলে কেন, কিভাবে এবং কারা কারা এই হত্যার সাথে জড়িত ছিল। ফাতিমা। ধন্যবাদ। দর্শক, ঝিনাইদহে রয়েছেন সহকর্মী শিপ্লুজামান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিপ্লু, হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে আখতারুজ্জামান শাহিনের কথা তো বলা হচ্ছে, তার সম্পর্কে এলাকাবাসী কি বলছেন? ঝিনাইদহ সীমান্তবর্তী অঞ্চল কোটচাঁদপুরে এলান ইউনিয়নে আপনাদের দেখানোর চেষ্টা করি দর্শক যে এটা শাহিনের একটি রিসোর্ট। এই রিসোর্টে বসে তিনি নানা অসামাজিক কার্যকলাপ করতেন বলে এমনটি অভিযোগ রয়েছে, এবং এই রিসোর্টটা যে এমন ভাবে বেষ্টনীতে নিরাপত্তা করা হয়েছে, এখানে সংবাদকর্মীরা বাইরে কোনো লোককে প্রবেশ করতে পারছে না। তবে আমি জানতে পেরেছি যে এলাকাবাসী আমাদেরকে জানিয়েছেন এই রিসোর্টের ভিতরে বিদেশি কুকুর, সুইমিং পুল, এখানে চা বাগানে চাষ করে থাকেন। তবে তিনি এই আমেরিকা থেকে প্রায় এখানে আসেন, এসে এখানে তিনি অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন রকম কর্মকর্ম তিনি এখানে করে থাকেন। তবে এটা দেখাশোনা করার জন্য এখানকার স্থানীয় কোনো মানুষকে এখানে রাখা হয়নি। বিভিন্ন উপজেলা থেকে লোকজন নিয়ে এসে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়। তবে জেলা চারশো সংসদ সদস্য আনোয়ার আজিম হত্যাকারী কলকাতায় যে হত্যা হয়েছে, এই হত্যার মূল হোতা হিসেবে এই আখতারুজ্জামান শাহিনের নাম আসছে। এটা তার ব্যক্তিগত রিসোর্ট। এই রিসোর্টে তিনি বসে বিভিন্ন রকম অন্যায়মূলক কর্মকাণ্ড করে থাকেন। তো দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি যে এই পরিত্যক্ত রিসোর্টে পড়ে আছেন। এখানে তিনি নানান রকম অসামাজিক কার্যকলাপ সহ নানান রকম ব্যবসা পরিচালনা করে থাকেন। তো এই আখতারুজ্জামান শাহিন কোটচাঁদপুর উপজেলা পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছি শহীদুজ্জামান সেলিমের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে হত্যাকারী যে হোক না কেন তাকে বিচারের আওতায় আনা হোক। তো এলাকাবাসী বলেছেন যে এই রিসোর্টটি এমন ভাবে তৈরি করা হয়েছে এখানে কোনো মানুষ কিন্তু প্রবেশ করতে পারে না। চারিদিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে এখানে তিনি আসেন, এবং এখানে আমেরিকা থেকে তিনি এখানে আসেন এবং সেখানে নানান অসামাজিক কার্যকলাপ সহ নানান রকম অন্যান্য কাজ করে থাকেন। আর শাহিনকে গ্রেপ্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ছিল আমার কাছে 2004 সালের সংসদ সদস্য আনোয়ার আজিমার হত্যার মোটিভের মূল সর্বশেষ সংবাদ। ফাতেমা। ধন্যবাদ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে আজ উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। এদিকে দাফনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে ইরান সরকার। সর্বস্তরের মানুষের ভালোবাসায় রাইসির জন্মস্থানে তাকে আজ শায়িত করা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আরব নিউজ। এর আগে গেল বুধবার সকালে ইউনিভার্সিটি অফ তেহরানে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। عبده ورسوله هدى ودين الحق। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। শোক পালনে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং দেশের বিভিন্ন বিদেশি দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি রাইসি ও তার সহযাত্রীদের বিদেহী আত্মার শান্তি কামনায় সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। নরসিংদীর রায়পুরায় প্রতিপক্ষের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি। বুধবার বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মীরের কান্দি এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় প্রতিপক্ষ ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের সঙ্গে আরেক প্রার্থী সুমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এদিকে 29 মে তৃতীয় ধাপে 112টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার জমে উঠেছে দেশ জুড়ে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। তবে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা বলছেন ভোটাররা। দীর্ঘদিন ধরেই নিত্যপণ্য, কাঁচা বাজার, মাছ, মাংস এমনকি মশলাজাত
পণ্যের দামে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বাজারে সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাচ্ছে বিভিন্ন সবজির, উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে শাক, সবজি, চিনি, চাল, আটা, ডাল ও মাছ, মাংস। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকির ব্যবস্থা জোরদার না করা আর অসাধু ব্যবসায়ীদের অধিক মুনাফার প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে। নির্বাচনী প্রচারের বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, তৃতীয় ধাপে বরিশাল উপজেলা নির্বাচন ঘিরে প্রচার কেমন দেখছেন? কোথাও কোনো সহিংসতার খবর রয়েছে কিনা জানাবেন। যে ফাতিমা, ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি জানতে চেয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে। সারা দেশের ন্যায় বরিশালেও তৃতীয় ধাপের নির্বাচনের প্রস্তুতি চলছে। তো আগামী 29 তারিখ কিন্তু তৃতীয় ধাপের নির্বাচন। এখানে অনুষ্ঠিত হবে বরিশালের দুটি উপজেলায়, একটি হচ্ছে গৌরনদী, অপরটি হচ্ছে আগলজারা। এরপর চতুর্থ ধাপের নির্বাচন, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে বরিশালের আরো 3টি উপজেলায়। একটি হচ্ছে যে বানুরিপাড়া, উজিরপুর এবং বাবুগঞ্জে। তো ইতিমধ্যে এই নির্বাচনী সকল প্রস্তুতি তারা সম্পন্ন করেছে। মানুষের দ্বারা দ্বারা যাচ্ছে, দিচ্ছে নতুন করে প্রতিশ্রুতি। তবে সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন সাধারণ মানুষের দেখার পালা। একটু জানাতে চাই, ইতিমধ্যে কিন্তু বরিশাল যে নির্বাচন অফিসে কিন্তু একটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বরিশালের যে বানুরিপাড়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলাদ হোসেন সানা, তিনি তার প্রতিদ্বন্দ্বী গোলাম ফারুক, তার বিরুদ্ধে কিন্তু একটি অভিযোগ দিয়েছেন বিভিন্ন হুমকি দামকি কিংবা অশালীন বক্তব্য রাখার দায়। এছাড়া এখন পর্যন্ত কোনো অভিযোগ এখন আমি আছি যে নির্বাচন অফিসে, এখন পর্যন্ত কোনো প্রার্থীর বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। তবে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিছু অভ্যন্তরীণভাবে কিছু ঘটনা ঘটে থাকে, এগুলো স্থানীয় থানা পুলিশ এসে মীমাংসা করে দিচ্ছে, এমনটি তথ্য আমাদের কাছে রয়েছে। বরিশালের যেই গৌরনদীতে চেয়ারম্যান পদে 2 জন, বানুরিপাড়ায় চেয়ারম্যান পদে 2 জন, শুধুমাত্র উজিরপুরে চেয়ারম্যান পদে 4 জনের মতো রয়েছে। এছাড়া যে বাবুগঞ্জ, সেখানেও কিন্তু 2 জনের মতো রয়েছে। তো প্রত্যেকের মাঝেই নির্বাচন হাড্ডাহাড্ডি লড়াই হবে প্রত্যাশা করছেন। তবে যে একটু কথা জানিয়ে রাখি, ইতিমধ্যেই নির্বাচন কমিশন বারবারই বলে গেছেন যে নির্বাচন সুষ্ঠু এবং সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী যেমন কড়া তৎপর থাকবে, ঠিক সেই দৃশ্যটি আমরা কিন্তু লক্ষ্য করেছি। বরিশালে কিন্তু সারা দেশে নয়, বরিশালে কিন্তু নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আবহাওয়া ভালো। এই ছিল ফাতিমা বরিশাল থেকে নির্বাচনী তথ্য। ধন্যবাদ। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরো 15 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরো বহু সংখ্যক মানুষ। গাজার মধ্যাঞ্চলীয় নুসেরাত শরণার্থী শিবিরে এবং গাজা শহরে আলাদা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নুসেরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় প্রাণ হারায় অন্তত 8 জন। এছাড়া গাজা শহরের জেতুন এলাকায় ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত 20 জন। এ নিয়ে ফিলিস্তিনের মৃত্যুর সংখ্যা 35,700 ছাড়ালো। খেলা খবর, ক্রিকেট। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9টায় টেক্সাসের প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার নিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল। এই ম্যাচে জয় নিয়ে সিরিজের সমতায় ফিরতে চায় টিম টাইগার্স। এদিকে আইসিসির সহযোগী সদস্য হয়ে প্রথমবার পূর্ণ সদস্য কোনো দেশকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে যুক্তরাষ্ট্র। সিরিজের দ্বিতীয় টি-20তেও তারই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।